বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক না কেন নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM মোহাম্মদ নাসির উদ্দিন। সিইসি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ বিষয়ে এখনও সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমি এই মুহূর্তে আমাদের প্রস্তুতির দিকে পুরো মনোযোগ দিচ্ছি। সরকার যদি আলোচনা করে তাহলে আমরা আরও স্পষ্ট ধারণা পাবো এবং সে অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, যোগ করেন তিনি। সরকার থেকে কোনো ইঙ্গিত পেলেই কমিশন কাজ শুরু করতে প্রস্তুত বলে জানান তিনি। সিইসি আরও জানান, নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার আগে সরকারের সঙ্গে আলোচনা হয় এবং ভোটের প্রায় 2 মাস আগে নির্বাচন সূচি ঘোষণা করা হবে। আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে বিবিসির সঙ্গে ইংরেজিতে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দেন, তা বাংলায় অনুবাদ করে বিবিসি বাংলায় আবার প্রকাশ করা হয়েছে। তার একটি অংশ আমি তুলে ধরছি। বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে এটি আপনার আনুষ্ঠানিক সফর, ব্রিটেন সফর নিয়ে প্রশ্ন করা হয়। আনুষ্ঠানিক সফর, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে কেন কোনো সাক্ষাৎ হয়নি? প্রধান উপদেষ্টা উত্তরে বলেন, তার সঙ্গে বৈঠক হলে আমরা খুব খুশি হতাম। সম্ভবত তিনি ব্যস্ত আছেন বা অন্য কিছু হতে পারে, কিন্তু এটি আমার জন্য একটি দারুণ সুযোগ এনে দিয়েছে। এখন তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই। তখন আমাদের হাতে সময় থাকবে এবং আমরা এখানে কি ঘটেছিল, আমরা কি করতে চাইছি তা দেখাতে পারবো এবং তিনি পরিস্থিতি বুঝতে পারবেন এবং আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এরপর বিবিসি বাংলার পক্ষ থেকে আবার প্রশ্ন করা হয় যে আমি এটা জিজ্ঞেস করতে চাই যে আপনি বলছেন তিনি অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্যস্ত, অথচ আপনি প্রধান উপদেষ্টা, রাজনৈতিকভাবে আপনাদের দুজনেরই সমান পদমর্যাদার। ব্রিটেনে প্রায় 10 লাখ বাংলাদেশি আছে। বাংলাদেশি সংস্কৃতি ব্রিটিশ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে আপনি কতটা হতাশ যে আপনি কয়েকদিন ধরে ব্রিটেনে আছেন, অথচ এই কয়েকদিনের মধ্যেও তিনি আপনার জন্য সময় বের করতে পারলেন না? অধ্যাপক ইউনূস বলেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত। সুযোগটা কোন কারণে হাতছাড়া হয়ে গেছে আমি জানি না। সেজন্য আমি বলছি, বাংলাদেশে তার আসাটা একটা দারুণ সুযোগ হতে পারে ধীরে সুস্থে বাংলাদেশকে দেখার, অনুভব করার এবং তা উপলব্ধি করার জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং বিবিসির পক্ষ থেকে আর একটা প্রশ্ন রাখা হয়, তা হচ্ছে ডাউনিং স্ট্রিট কেন এই বৈঠকের আয়োজন করলো না, তা নিয়ে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা। এই ব্যাপারে ডক্টর ইউনূস বলেন, আমার মনে হয় না যে আমরা এই ধরনের কোনো ব্যাখ্যা পেয়েছি। সম্ভবত তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত। এবং আরেকটি তথ্য ছোট্ট করে, তা হচ্ছে টানা কদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত মিডল ইস্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সাম্প্রতিক হামলার সঙ্গে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই। তবে তিনি সতর্ক করেছেন, যদি ইরান আমেরিকাকে যে কোনোভাবে আক্রমণ করে তাহলে আমেরিকার সেনাবাহিনী এমন শক্তি ও মাত্রার প্রতিশোধ নেবে যা আগে কখনো দেখা যায়নি। ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেন তিনি এবং সেইখানে আরও লিখেন যে, তবে চাইলেই আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে সহজে একটা চুক্তি করাতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি। এই ছিল কিছু তথ্য। ডক্টর সাব্বির আহমেদ, আমি শুরুতে একটু আপনার কাছে আসি। ইরান ইসরায়েলের যে সংঘাত, যে যুদ্ধ চলছে, এটি আসলে শুধু ইরান আর ইসরায়েলের জন্য নয়, সারা বিশ্বের জন্যই আসলে দুশ্চিন্তার কারণ এর সাথে অনেক কিছু জড়িত। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা থেকে শুরু করে অনেক কিছুই জড়িত। এই জায়গা থেকে যদি একটু আসি, যে বাংলাদেশের অনেকগুলো কনসার্ন রয়েছে, এর মধ্যে দুটি কনসার্ন। একটি হচ্ছে ফরেন রেমিটেন্স। মিডল ইস্টে বাংলাদেশের 6 মিলিয়নের বেশি লোক কাজ করছে এবং জ্বালানি তেলের দাম, কারণ মিডল ইস্ট থেকে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করে ভালো পরিমাণেই। এছাড়া বাণিজ্যের যে বিষয়টি আছে সেটা তো বললামই। কতটা, যদি এই সংঘাত আরও দীর্ঘ হয়, যদি সমঝোতা না হয় আপাতত যা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কতটা বাংলাদেশের উপরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে? আপনাকে ধন্যবাদ। আমরা গত দুদিন যাবৎ জেনেছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের খবর আমরা দেখতে জানি এবং দুই পক্ষই নানানভাবে একে অপরকে আক্রমণ করে চলছে। এটি এবং ইসরায়েল বিশেষ করে যে টাইমিংটা বেছে নিয়েছে, যে যখন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক অস্ত্র
নিরোধ সংক্রান্ত একটি আলোচনা চলছিল, সেই টাইমে আক্রমণটা হয়েছে এবং এতে করে ইরানে আমরা দেখতে পাচ্ছি বহু সংখ্যক সামরিক কমান্ডার এবং আহ, বিভিন্ন আবাসিক এলাকা এবং নিউক্লিয়ার সাইটেও কিছু কিছু জায়গায় আক্রমণ করা হয়েছে। তো যাই হোক, তো এটা এমন পর্যায়ে গেছে যে আমরা বোধহয় খুব সম্ভবত খুব দ্রুত এটা শেষ দেখতে পারবো। তো এটা যদি চলমান থাকে তাহলে ইতিমধ্যে আমরা আরেকটাও খবর পেয়েছি যে বিশেষ করে হরমুজ প্রণালী, যেটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিকে আপাতত বন্ধ করে দিয়েছে ইরান। যদি সেটি হয় তাহলে এটা আন্তর্জাতিক যে এনার্জি ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব ফেলবে এবং যে কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যেতে পারে, যেটা আমাদের এক্সপোর্ট, আপনি কিছুক্ষণ আগেও যেটা বলছিলেন যে মধ্যপ্রাচ্যে আমাদের একটা বিরাট, আমাদের যে তৈরি পোশাকের একটা বাজার রয়েছে, তো এইটার রপ্তানির ক্ষেত্রেও হয়তো আমরা আমাদের বিশেষ করে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়, এটা আমাদের মানে রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে। এবং বিশেষ করে আমরা আরো জানি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করছে। তো যদি তেলের দাম বেড়ে যায়, এটা সেখানকার কারেন্সির উপরেও একটা নেতিবাচক প্রভাব ফেলবে, যে কারণে আমরা যে ইচ্ছিত পরিমাণে রেমিটেন্স এই দেশগুলো থেকে পাই, সেটা হয়তো আহ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সে দুটি ক্ষেত্রেই বিশেষ করে আহ বাংলাদেশের এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আশা করছি যে খুব দ্রুত এই সংকটের একটা সমাধান হবে এবং আবার মধ্যপ্রাচ্য একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। জি, ডক্টর সাবির আহমেদ, আমি একই সাথে আপনার কাছে এই বিষয়ে আরেকটু, এই যে আমরা যদি দেখি যে এমনি আমেরিকার যে পাল্টা শুল্ক আরোপ, এগুলো নিয়ে চাপে আছে সরকার, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো তো আছেই। এখন এই যে মিডল ইস্ট পরিস্থিতি, ইসরায়েল গাজার পরবর্তীতে এখন ইরান ইসরায়েল যে পরিস্থিতি, মিডল ইস্ট পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এই যে অর্থনৈতিক বাণিজ্যিক যে চ্যালেঞ্জগুলো যেগুলোর কথা বলছিলেন এবং আরো যে চ্যালেঞ্জগুলো রয়েছে, এগুলো মোকাবেলা করার জন্য সরকারের প্রস্তুতি কেমন দেখছেন? সরকার কতটা প্রস্তুত? আমি তো কোনো প্রস্তুতির বিষয়ে কোনো খবর দেখিনি। আর আজকের আজকের যতটুকু আমি খবরের কাগজ পড়েছি, তা থেকে আমার মনে হয়নি যে সরকার এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিয়েছে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে গুরুত্বের সাথে নেওয়া উচিত বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, একই বিষয় আপনার কাছে একটু আসি, কতটা প্রভাব পড়তে পারে এবং সরকারের প্রস্তুতি কেমনটা দেখছেন? ধন্যবাদ। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু বলি। দুটো দেশ ইসরায়েল এবং ইরানের মধ্যে যে রিসেন্ট যে প্রবলেমটা শুরু হয়েছে, যে ওয়ারটা শুরু হয়েছে, এক্ষেত্রে বাংলাদেশের এক ধরনের সামাজিক এবং নৈতিক অবস্থান কিন্তু দীর্ঘদিন ধরে আছে। বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক টাই আছে ইরানের সাথে, আবার একই সাথে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করেনি। পাশাপাশি প্যালেস্তাইনের প্রতি বাংলাদেশের আরেকটা অবস্থান রয়েছে। এই অবস্থানগুলো এক ধরনের রাজনৈতিক সংকটের দিকে বাংলাদেশকে, বাংলাদেশের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, একটা পজিশনে বাংলাদেশ রয়ে গেছে। সুতরাং এই এই সময়টাতে বাংলাদেশকে অবশ্যই অনেক কেয়ারফুলি মুভ করতে হবে। এখন সমস্যা যেটা হলো, যখন রাজনৈতিক সরকার থাকে না, তখন রাজনৈতিক ইস্যু ডিল করা যে কোনো অন্য পার্টির পক্ষে খুবই মানে সংকটময় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের যে বিষয়গুলো প্রত্যক্ষ প্রভাবের চাইতে বড় প্রভাব রয়েছে অর্থনীতির উপরে, এবং সেটা আমরা সম্ভবত একটু মানে তেলের দামটা নিয়ে কথা বলছি, কিন্তু এলএনজির দামটা যদি বেড়ে যায় তাহলে আমাদের এখানে একেবারে এলএনজির দাম বাড়া মানে আমাদের এখানে প্রত্যেকটা ঘরে ঘরে সেটা প্রভাব পড়বে। কারণ আমাদের মিডল ইস্টের এলএনজির উপরে আমাদের অনেক বেশি নির্ভরশীলতা তৈরি হয়েছে গত এক দশকে। আচ্ছা, এখন বাংলাদেশের প্রস্তুতির যে একটা বড় বিষয়, সেটা হলো আমার কাছে যেটা মনে হয়, সেটা হলো আমাদের যে নাগরিকরা সেখানে আছেন তাদের নিরাপত্তা বিধান করার বিষয়ে আমাদের মিশনগুলো কতটা সচেষ্ট, এবং সরকারের কাছে
তথ্য প্রেরণ করা, সরকার তো রিমোটলি ডিসিশন নেবে, সরকার তো ঢাকায় বসে সিদ্ধান্ত নিবে। তাহলে আমাদের যে মিশনগুলো রয়েছে মিডল ইস্টে, তারা কতটা সুনিপুণভাবে বিষয়টাকে অবজার্ভ করে সরকারের কাছে তথ্যগুলো পাঠাতে পারছে, সেটা একটা লক্ষণীয় বিষয় আছে। ইতিমধ্যে সরকারের যে অবস্থান সেটা আহ, আহ, ইসরায়েলের প্রতি সরকার যেভাবে আপনার হলো যে মন্তব্যগুলো করছে, সেগুলো ইউএন চার্টারের সাথে সম্পৃক্ত না। সুতরাং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় সরকারকে বৃহত্তর স্বার্থ, এখানে দুটো স্বার্থ আছে। একটা হলো পপুলিস্ট রাজনৈতিক স্বার্থ, একটা যে আমি কি বললে আমার দেশের জনগণ খুশি হবে, সেটা একরকম। আরেকটা হলো যে আমি কি করলে আমার দেশের জনগণের বৃহত্তর স্বার্থ রক্ষা হবে। তো আমি যেটা মনে করি এখানে খুব ক্লিয়ারলি, যদি আমাদের অর্থনৈতিক স্বার্থগুলোকে সংরক্ষণ করতে হয়, তাহলে আমাদের দেশ থেকে যে কোনো মন্তব্য প্রদানের ক্ষেত্রে সরকারকে ভীষণ রকমের সতর্ক হতে হবে। আপনি দেখেন এই প্রবলেম কিন্তু শুধু বাংলাদেশের না, এই প্রবলেম নিয়ে কিন্তু ভারতও আছে। সুতরাং ভারত কিন্তু খুব কেয়ারফুলি ডিল করছে। ভারতের একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইরানের সাথে, এট দ্য সেম টাইম তাদের একেবারে আপনার হলো যে সামরিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে। সো ভারত কিন্তু ভীষণ ভালোভাবে এই বিষয়গুলো ডিল করে অভ্যস্ত। তাদের কাছ থেকে হয়তো আমরা কিছুটা শিখতে পারি, কারণ ইসরায়েল কিন্তু একটা ঘোষণা অলরেডি দিয়েছে যে তাদের পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তানের দিকে। সুতরাং অনেক বেশি আমার কাছে মনে হয় যে ইরান ইসরায়েল ওয়ারের ক্ষেত্রে অনেক বেশি সরকারের অ্যাগ্রেসিভ অবস্থান থেকে সরকার কতটা ধৈর্য এবং কতটা আম, আহ, বিচক্ষণতার সহিত তার মতামত বা মন্তব্য প্রদান করতে পারেন। কারণ আমি একটু বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছি এই কারণে যে আমাদের এখানে যেসব উপদেষ্টাদেরকে আমরা দেখছি, তাদের মধ্যে খুব অল্প কয়েকজনেরই আন্তর্জাতিক বিষয়গুলো ডিল করার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পেয়েছেন এই জন্যই যে সবকিছু সমাধান হয়ে যাবে তা না। বাংলাদেশকে ভীষণ ধৈর্য এবং ভীষণ রকমের স্ট্র্যাটেজিক ভাবে কথা বলতে হবে, এবং সবার আগে নিজেদের অর্থনৈতিক এবং নাগরিকদের নিরাপত্তার দিকে মনোযোগ দিতে হবে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ব্রিটেন সফর করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টার দেখা হয়নি এবং এটি নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে, এবং আমি অনুষ্ঠানের শুরুতেও যেমন একটি তথ্য তুলে ধরছিলাম, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এই যে দেখা হলো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার, হওয়া না হওয়া, এতে আসলে কতটা পার্থক্য আপনি মনে করেন আসলে, নাকি দেখাটা হওয়া উচিত ছিল? না হওয়াতে আসলে কি সমস্যা হলো, অথবা কিভাবে দেখেন আপনি, ডক্টর সাব্বির আহমেদ? না, আমি তো এটা খুবই আমার কাছে বিস্ময়কর ঠেকেছে যে এরকম ঘটনা আমি কোনোদিন শুনিনি, যে আপনি একজন রাষ্ট্রপ্রধান যখন একটি রাষ্ট্রীয় সফরে গেলেন, আমি তো যতদূর বুঝি যে এটা একটা রাষ্ট্রীয় সফরেই তিনি গেছেন। তো সেখানে যাওয়ার আগে তো তার আইটিনারি ঠিক করার ক্ষেত্রে তো ফরেন মিনিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো বাংলাদেশের ফরেন অফিস তো এই বিষয়গুলো তো আগে থেকেই ঠিক করার কথা, এবং সেভাবেই তো এটা হওয়ার কথা। কিন্তু মানে পুরো বিষয়টা এমন ভাবে ঘটলো অ্যাজ ইফ এখানে মানে আমরা স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে একটা দায়িত্বহীন আমি বলবো, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা এটা কিভাবে এই সফরটাকে তারা সাজালেন, এই বিষয়টা তো সবার সবার কাছেই প্রশ্ন হিসেবে থেকে যাবে। তো এটা তো আমাদের আমাদের দেশের জন্য খুব সম্মান বয়ে নিয়ে আসলো না। হ্যাঁ, এই মুহূর্তে তো এটা তো আমাদের কাম্য ছিল না। তা আমরা আশা করেছিলাম জি, ডক্টর সাব্বির আহমেদ, আমি আসবো আপনার কাছে। তানভীর ডক্টর হোসেন, আপনার ইউনূসের কাছে। সাথে কথা হবে, এবং তিনি জি, আমরা যদি জি, বলুন ডক্টর সাব্বির আহমেদ, বলুন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি। আমি যেটা আমি আমি যতটুকু শুনেছি যে তিনি মূলত যুক্তরাজ্যে গিয়েছিলেন এই যে পাচার করা অর্থ সম্পর্কে একটা সুরাহা করার জন্য সেখানকার প্রধানমন্ত্রী। তো সেই বিষয়ে তো কোনো অগ্রগতি হলো না। তাহলে মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, 3.5 কোটি টাকার মতো দেশের অর্থ খরচ হয়েছে।
এই 3.5 কোটি টাকা এইটা আমরা মানে কিভাবে বিষয়টাকে দেখবো, এবং এটা তো আসলে মানে এই জন্যই আমার কাছে মনে হয় যে দ্রুত আমাদের নির্বাচিত সরকারের কাছে ফিরে যাওয়া দরকার, যাদেরকে জবাবদিহি করাটা সহজতর হবে বলে আমি মনে করি। জি, ডক্টর সাব্বির আহমেদ, আপনি যেটা বলছিলেন রাষ্ট্রীয় সফর, এটা নিয়েও অনেকে আলোচনা সমালোচনা করছেন, অনেক রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অনেকেই সমালোচনা করছেন যে প্রধান উপদেষ্টা 10 মাসে 10-11 বার বিদেশ সফর করলেন, কি প্রয়োজনীয়তা ছিল, সবগুলোই কি রাষ্ট্রীয় সফর কিনা, অথবা রাষ্ট্রীয় সফরের নামে তিনি আসলে ব্যক্তিগত কাজে যাচ্ছেন, এই ধরনের অভিযোগ উঠছে। এই ব্যাপারে কি বলবেন? না, এটা যখন ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবেই তো সেখানে গেছেন, এবং যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করার জন্যই তিনি সেখানে গেছেন। তবে এটাও ঠিক যে এই সফরের মাঝখানে তিনি তার একটা ব্যক্তিগত এজেন্ডা নিয়েও গেছেন। এটাও একটা আসলে তার যে রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়বদ্ধতার একটি জায়গা, যে তিনি কি এটা পারেন কিনা। সুতরাং এই বিষয়ে তাকে তো প্রশ্ন করার কেউ নাই এখন। এখন যতটুকু প্রশ্ন উঠতেছে সবই হচ্ছে গণমাধ্যম বা আমরা যারা বিভিন্ন জায়গায় কথা বলছি, আমরাই প্রশ্ন তুলছি। সুতরাং আমার মনে হয় যে এই যে কাজটি হলো, এই যে সফরটি হলো, এই সফরটি কোনো অর্থেই বাংলাদেশের জন্য ভালো হলো না, এবং এটা বাংলাদেশের ইমেজকে কোনোভাবেই বৃদ্ধি করলো না। জি, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, একই প্রশ্ন আপনার কাছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার দেখা না হওয়া, এ নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আচ্ছা, ব্রিটেনে এই পর্যন্ত নোবেল পেয়েছে হলো 142 বা 43 জন বিশেষ ব্যক্তিত্ব। তো সেখানে আরেকটা নোবেল আসলে সেখানে কোন রকমের কোনো যে বাড়তি সেন্সেশন ক্রিয়েট করে না, সেটা সম্ভবত এই সফর থেকে আমাদের যারা নোবেল ম্যাজিক দেখে বা নোবেল লরিয়েটের ম্যাজিকের জন্য অন্ধ হয়ে বসে আছেন, তাদের বোধহয় এই জিনিসটা এবার মেনে নিতে হবে যে শুধুমাত্র নোবেল ম্যাজিক দিয়ে আপনি বিশ্ব রাজনীতিক প্ল্যাটফর্মের মধ্যে নিজের অবস্থানকে আপনি অর্জন করতে পারবেন না। সো প্রথমত এই সফরের প্রথম থেকে এই পর্যন্ত যে কটি প্রশ্ন এসেছে, আমার মনে হয় যে প্রশ্নগুলো অলরেডি অনেকভাবে আলোচিত হয়েছে। এই সবগুলো প্রশ্নেরই যৌক্তিকতা আছে, এবং সেই যৌক্তিকতা আমার কাছে যেটা মনে হয়, সেই যৌক্তিকতার আলোকে প্রধান উপদেষ্টার যে মিডিয়া সেল দেখেন বা হলো যে মিডিয়া সেক্রেটারি, তার মতো করে ভাবলে সম্ভবত সামনে আরো খারাপ কিছু অপেক্ষা করবে। আমাদেরকে অবশ্যই বাংলাদেশের কিন্তু দীর্ঘ একটা কূটনৈতিক ইতিহাস আছে, এবং ব্রিটেনের সাথে তো সেটা নিঃসন্দেহে অনেক বেশি আছে। আমরা কমনওয়েলথ ভুক্ত একটা দেশ, সুতরাং আমাদের দেশের যারা কূটনৈতিক আছেন তাদের কিন্তু অভ্যস্ততাও রয়েছেন। যে বিষয়টা এমন না যে বাংলাদেশ থেকে প্রথম এমন কোন একটা দেশে যাওয়া হচ্ছে যেখানে এর আগে কখনো যাওয়া হয়নি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীরা জীবনে বহুবার ব্রিটেন সফর করেছেন, সেখানে রাজার সাথে মিলিত হয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে মিলিত হয়েছেন। আমরা আরো অন্তরঙ্গ, আরো সৌহার্দ্যপূর্ণ ছবি আমরা দেখেছি। আমি দেশের একজন নাগরিক হিসেবে আমি খানিকটা হতাশ এবং লজ্জিত বোধ করছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বিষয়টা ডিল করতে চেয়েছেন, সেটা কূটনৈতিক শিষ্টাচারের সাথে বা কূটনৈতিক কৌশলের সাথে মোটেই যায় না। তাদেরকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদের সহযোগিতা নেওয়া দরকার ছিল। এবং আমার ধারণা যে অনেক বেশি আমরা যখন আমাদের ক্ষমতার চাইতে অনেক বেশি দেখাতে যাই, তখন এই ধরনের ভুলগুলো হয়। কিন্তু একই সাথে প্রশ্ন যেটা এসে গেছে, তার সফরের একটা মূল উদ্দেশ্য হয়তো ছিল মিস্টার তারেক রহমানের সাথে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এবং সেইটা যদি হয়ে থাকে। জি, তানভীর হোসেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরেই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বিরতির পর আমি একটু তানভীর হোসেন আপনার কাছে আবার আসি। আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন, আমি এই বিষয়টি আপনার কাছে একটু তুলে ধরি। এই যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হলো, বাংলাদেশের রাজনীতিতে যে সংকট, যে অনাস্থা দেখা যাচ্ছিল, তা কতটা কাটলো আপনার কাছে মনে হয় তানভীর হোসেন? এটার আসলে দুটো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো যেটা আপনি যদি শ্যালো ভাবে চিন্তা করেন, মানে সহজ ভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে জনমনে একটা স্বস্তি এসেছে। মানুষ দীর্ঘদিন ধরে একটা টেনশনে ছিল, যেহেতু বিএনপি ডিসেম্বরে ইলেকশন চাচ্ছে, সেরকম জায়গা থেকে তাদের বক্তব্যগুলো ভীষণ স্ট্রং ভাবে তারা দিচ্ছিল এবং জনাব তারেক রহমানও সেভাবে দিচ্ছিলেন, সেভাবে কথা বলছিলেন। তো সেখান থেকে এক ধরনের আমার কাছে মনে হয় কনফ্রন্টেশনের জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গাটা থেকে মানুষ মনে করছেন যেটা, যে যেহেতু একটা আলোচনা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ ভাবে আলোচনা হয়েছে, উপহার বিনিময় হয়েছে, সেই জায়গাটা হলো আমার কাছে যেটা মনে হয় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি এসেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কিন্তু সে কথা বলছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে প্রফেসর ইউনূস সাহেব যেভাবে বিষয়টা ডিল করেছেন, সেখানে তারেক রহমানকে অনেকটাই, তারেক রহমানের যে রাজনৈতিক বা তিনি যেভাবে যতটা খোলা মনে তারেক রহমান সাহেব গিয়েছেন, ততটা খোলা মনে সম্ভবত তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট বোধহয় ততটা খোলা মনে বসতে পারেনি। যদিও দুটো দৃষ্টিকটু বিষয় ছিল। একটা দৃষ্টিকটু বিষয় হলো যে আপনি যেহেতু অন্য কোনো দেশের শক্তি না, বাংলাদেশেরই একটা রাজনৈতিক দল যারা ভবিষ্যতে বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে আছে, তাদের সাথে বসে আপনি কি আসলে একসাথে সংবাদ সম্মেলন করতে পারেন? আহ অবশ্যই সাক্ষাৎ হতে পারে। সাক্ষাৎ হওয়ার পরে সেখানে একসাথে বসে এই যে সংবাদ সম্মেলন তারা যেটা করেছেন, সেটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে। আর নাম্বার টু হলো যে তারেক রহমানের মামলাগুলো পুনর্জীবিত হয়েছে। যেহেতু সরকার যাবার আগেই সেখানে তারেক রহমানকে যে মামলা থেকে খালাস দেওয়া হয়েছিল, সেই মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করার সুযোগ নিয়েছে বা আপিল করার জন্য অনুমতি পেয়েছে। সুতরাং সেই জায়গাটা থেকেও কিন্তু বলা যায় যে তারেক রহমানের ভবিষ্যৎ কিন্তু এখনো প্রধান উপদেষ্টা কিংবা মানে এখানে একটু কোড আনকোড বলতে হবে যে এখানে সম্ভবত এখনো ঝুলে আছে। এই বিষয়টা একেবারেই হলো যে নিশ্চিত না। আমরা হয়তো এটুকু অনুমান করতে পারি যে যদি নির্বাচনের তারিখ ঘোষণা হয়, তফসিল ঘোষণা হয়, তাহলে জনাব তারেক রহমান আসবেন। কারণ তখন নির্বাচন কমিশনের নির্দেশ ব্যতীত রাষ্ট্রপক্ষ কাউকে গ্রেপ্তার করতে পারবে না। সো সম্ভবত তারেক রহমান সাহেব সেরকম একটা অপরচুনিটির জন্য অপেক্ষা করছেন। কিন্তু নির্বাচন যে ঘোষণা দিবে বা সরকার যেটা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা কিন্তু ক্লিয়ার না। আছে যদি তাদের সংস্কারগুলো শেষ হয়। এখন ধরুন সংস্কার শেষ হলো না কিংবা সংস্কার চলমান, সরকার পক্ষ কিন্তু এখনো আপনার নির্বাচন কমিশনকে, আজকে নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হয়েছে, সরকার পক্ষের সাথে তাদের যোগাযোগটা ঠিক সেভাবে হয়নি। সুতরাং অনেকগুলো যদি কিন্তুর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন যে বিষয়টা আটকে আছে, এবং এটাই আমি মনে করি যে রাষ্ট্রের জন্য অশনি সংকেত। আমরা খুব দ্রুতই একটা নির্বাচিত সরকারের কাছে ফিরতে চাই, এবং সেই জায়গাটাতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের স্বচ্ছতা এবং সদিচ্ছার অভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রতীয়মান হচ্ছে। তারা যা করছে সেটা এখন পর্যন্ত মানে জনগণ কিন্তু সেটা থেকে এখন পর্যন্ত হাঁপ ছেড়ে বাঁচার মতো কোনো বিষয় এখন পর্যন্ত সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় না। জি, তানভীর হোসেন, ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, একই বিষয়টা আপনার কাছে আসি। যেমনটা তানভীর হোসেন বলছিলেন যে আমরা যদি দেখি যে দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য ইশরাক, তিনি কিন্তু নগর ভবনের সামনে আজকেও তার যে সহকর্মী অথবা রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তাদের নিয়ে অবস্থান নিয়েছিলেন এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ তিনি চেয়েছেন। এই যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পরে হয়তোবা একটা ধারণা হয়েছিল হয়তোবা ইশরাকের এই মেয়রের ইস্যুটি নিয়ে হয়তোবা বিএনপি একটু নমনীয় অবস্থানে যাবে, কিন্তু তারা তো মাঠেই আছে, সেই জায়গায়ও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এবং আলোচনার পরে বিএনপির কিছু কিছু নেতা একটু অন্যভাবে কথা বললেও আসলে এখনও বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে বিষয়টি। সেই জায়গা থেকে যদি দেখি ডক্টর সাব্বির আহমেদ,
রাজনৈতিক সংকট কতটা কাটতে যাচ্ছে অথবা কাটলো আপনার কাছে কি মনে হচ্ছে? না, আমি যেভাবে লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে তারেক জিয়ার মধ্যে যে মিটিংটা, এটাকে আমি মনে করি যে এটা এক ধরনের এই দীর্ঘ সময় ধরে নির্বাচন নিয়ে যে অচলাবস্থা, নির্বাচনের তারিখ নিয়ে যে ধরনের মতদ্বৈততা তৈরি হয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, ওই ওই জায়গায় একটা আইস ব্রেকিং মনে হয়েছে আর কি আমার কাছে আর কি। এবং কিন্তু এটা শিওর যে এই এই মানে নির্বাচন আপনি আপনি ফেব্রুয়ারিতেই নির্বাচন করেন বা এপ্রিলেই নির্বাচন করেন, মানে আপনি তো চাচ্ছেন একটা ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করতে, এবং সেই ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করার জন্য চ্যালেঞ্জ কিন্তু খালি শুধু ডেট দেওয়া না, অনেক ধরনের চ্যালেঞ্জ এখনো সামনে আছে বলে আমি কিন্তু মনে করি আর কি। অনেক ধরনের চ্যালেঞ্জ আছে সামনে, যে চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করতে হবে সবাই। তবে হ্যাঁ, আপনি যে কথাগুলো বলেছেন যে ওই ধরনের আহ মানে একটা সব মিটিং হওয়ার পরে তো রাজনীতিতে একটা স্বস্তি ফিরে আসার কথা, কিন্তু আমরা দুই একটা ঘটনা থেকে এটা আমি দুই একটা যে ঘটনা যেটা আপনি ইশরাকের কথা উল্লেখ করলেন, যথার্থই উল্লেখ করেছেন, আমার কাছেও মনে হয়েছে যে এটি এক ধরনের মানে যেটা আমরা আশা করেছিলাম যে রাজনীতিতে একটা স্বস্তি ফিরে আসতো, কিন্তু সেটা আমরা লক্ষ্য করলাম না। তবে এই বিষয়টাও যারা বিএনপি রাজনীতি করছেন তাদের কিন্তু ভাবতে হবে যে তারা যেভাবে তারা একদিকে নির্বাচনের কথা বলছেন, আরেকদিকে সামনে তাদের দলের যে, ছোটখাটো এই ধরনের ভুল কিছু সিদ্ধান্তের মাধ্যমে, এবং ইশরাকের এই ধরনের জি, মানে ডক্টর যে সাব্বির আহমেদ। বক্তব্যটি আপনি দিলেন যে ইশরাক তিনি জি, হস্তক্ষেপ চেয়েছেন, তো এটা এই ধরনের সিদ্ধান্ত আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত, এবং এটা বিএনপির জন্য ক্ষতিকর হবে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনার কাছে আসি। ব্রিটেন সফর নিয়ে কথা বলছিলাম প্রধান উপদেষ্টার। যদি পুরো সফরটা আমরা দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক, এর বাইরে যদি বিদেশ সফর হিসেবে দেখি, প্রধান উপদেষ্টার এই ব্রিটেন সফরে বাংলাদেশ কতটা বা কি পেল বা অর্জন করলো আপনার কাছে কি মনে হয় তানভীর হোসেন? এটা খুব কঠিন প্রশ্ন মনে হয়, কারণ হলো যে অর্জনের জায়গা যেটুকু বলা হচ্ছে ওটুকুর জন্য আসলে এত বড় দলবল নিয়ে আসলে ব্রিটেনে যাবার কি খুব দরকার ছিল? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার ব্যক্তিগত একটা পুরস্কার গ্রহণের জন্য যদি যেতেন, তাহলে তিনি তো ছুটি নিয়ে যেতে পারতেন। তিনি তো রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে এতগুলো টাকা খরচ করে আহ এইভাবে তো সাপোর্টটা করা আসলে ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছে। এখন এই এক্সাম্পল গুলো আসলে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যথেষ্ট ভালো হয়েছে বলে আমার মনে হয় না। আর যে জায়গাটা বলা হচ্ছে যে তারা আহ এখানে কিছু টাকা তারা উদ্ধার করার বিষয়ে তারা কাজ করেছেন বা কয়েকটা সাইডলাইন মিটিং হয়েছে, সেগুলো আসলে যেটা হয়েছে সেটা যার জন্য হয়েছে এটুকু বলাটা খুব কষ্টকর, মানে এটা হয়তো আমরা বলতে পারছি না। আরেকটা যেটা হলো, বাংলাদেশের দুর্নীতির যে টাকা, যে পরিমাণ টাকা বলা হচ্ছে দুর্নীতি হয়েছে গত 16-17 বছরে, আর যে পরিমাণ টাকা তারা হিসাব দিচ্ছেন উদ্ধার করার বা ব্রিটেন সরকার কর্তৃক যেগুলো ফ্রিজ করা হয়েছে, এই সংখ্যার যে তারতম্য সেটা কিন্তু অনেক বেশি। তাহলে বাকি টাকা গেল কোথায়? এই বাকি টাকা উদ্ধারের যে কি কোনো হলিস্টিক অ্যাপ্রোচ কি তারা নিয়েছেন? সো আমার মনে হলো যে এটা অনেকটাই হলো যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা করেন যে ওনার যদি মন ভালো থাকে তাহলে উনি রাতের 3টায় সংবাদ সম্মেলন ডাকেন কিংবা হঠাৎ করে একটা থানা ভিজিট করেন। সো এরকম ভাবে তো আসলে কোনো মৌলিক অর্জন করা সম্ভব না। সো সরকারের উচিত, যদি তারা সেটা করতেই চায়, অত্যন্ত সদিচ্ছার সহিত এবং হলো যে আপনার তথ্যগুলো, আমরা আসলে অনেকগুলো তথ্য নিয়ে প্রশ্ন করতে পারি। প্রথম যেটা হয়েছে যে এই মিটিং গুলো যে অর্জন, যেটা
মাননীয় প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি যেভাবে বলার চেষ্টা করেছেন, এগুলো আসলে কোনোটাই হালে পানি পায় না। এগুলো সবগুলোই আসলে অতি কথন মনে হয়েছে। এবং আমি মনে করি যে একটা জিনিসই হয়েছে, জনমনে আংশিক স্বস্তি হয়েছে তারেক রহমানের সাথে তার সেই সাক্ষাৎটা তারেক রহমানের সাথে না হয়ে এখানে কিন্তু বিএনপি নেত্রী, প্রাক্তন নেত্রী তিনি বেগম খালেদা জিয়ার সাথে এই সাক্ষাৎটা হতে পারতো বাংলাদেশে, তাহলে তো সেটা আরো বেশি ফলপ্রসূ হবার সুযোগ ছিল। তো সুতরাং এখানে কে কি অর্জন করলো, এখানে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীরা কি অর্জন করলো, তানভীর হোসেন, আমি সেটা একটা একটু তুলে বোধহয় ধরি। বাংলাদেশ কি অর্জন করলো। জি, আপনি যে বিষয়ে কথা বলছেন, আপনি প্রেস সচিবের কথা বলছিলেন, আমি Please. একটু একটা জায়গা তুলে ধরি। প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক। এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত, কফিনের শেষ পেরেক। আপনি কি মনে করেন প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হয়েছে, যারা দেশকে নিয়ে অথবা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের জন্য, যারা ষড়যন্ত্রকারী তাদের জন্য গেম ওভার হয়ে গেল? তানভীর হোসেন। হ্যাঁ, মানে ষড়যন্ত্রকারী বলতে উনি কাদেরকে বুঝিয়েছেন এটা তো তিনি ভালো জানেন। জি, তিনি যেভাবে আতিথেয়তা পেয়েছেন ইউকের সড়কে, ব্রিটেনের রাস্তাতে তিনি যেভাবে আতিথেয়তা পেয়েছেন সেটা আমরা দেখেছি। সুতরাং তিনি হোঁচট খেয়ে পড়ে যে কফিনের উপর যেয়ে পড়লেন কিনা সেটা হয়তো একটা সময় আমরা বিবেচনা করব। কারণ হলো যে এই ধরনের চটকদার কথা বলে আপনি আসলে সোশ্যাল মিডিয়াতে পপুলিস্ট ধারণা তৈরি করতে পারেন। সো ষড়যন্ত্রকারী আসলে কারা কিভাবে ষড়যন্ত্র করেন সেটা বোধহয় জনগণের সামনে আরেকটু ক্লিয়ারলি বললে বোধহয় ভালো হতো। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, একইভাবে যদি আপনার কাছে একটু আসি, পুরো ব্রিটেন সফর যদি দেখেন প্রধান উপদেষ্টার, বাংলাদেশের অর্জন অথবা বাংলাদেশ কি পেল, এই জায়গাটিতে কি বলবেন ডক্টর সাব্বির আহমেদ? এখন আমি খুব ব্লান্টলি একটা কথা বলতে চাই। এই সফরকে আমি একটা ব্যর্থ সফর হিসেবে দেখি, এবং ডিপ্লোম্যাটিক্যালি এইরকম খারাপ একটা সফর আমাদের মতো দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষে, এটা আমি অতীতে কখনো এরকম দেখি নাই। এটা আমি যতদিন, মানে আমার বয়সকালে আমি এটা দেখি নাই। তো এইটা আমরা একটা বড় ধরনের লেসন পেলাম এখান থেকে। আরেকটা হলো যে যেটা বলছেন তারেক জিয়ার সাথে মিটিংটা যে একটা বিরাট গেম ওভার বা ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে এর মধ্য দিয়ে, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে আসলে আপনি সামনে যে নির্বাচনটা ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়েই তো বৈঠকটা হলো। যে নির্বাচনটা আপনার সামনে আসছে, আপনি যে বলছেন যে আপনি, মানে ইতিহাসের সবচেয়ে সুন্দর একটা গ্রহণযোগ্য, এই ওইটাই হবে এই সরকারের জন্য একটা বড় টেস্ট কেস। জি, ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনি দুর্নীতি নিয়ে কথা বলছিলেন। আমরা যদি দেখি যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতির একরকম ভয়াবহ চিত্র ছিল, যে অভিযোগ উঠছে, এবং আওয়ামী লীগের বিগত সরকারের আমলের মন্ত্রী এমপি থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিক নেতা কর্মীদের নামে মামলা এবং অভিযোগ রয়েছে, শত শত মামলাও রয়েছে। যে পরিস্থিতি আমরা দেখেছি, সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের 10 মাসে আসলে এই জায়গাটাতে কতটা পরিবর্তন এসেছে আপনি দেখতে পাচ্ছেন, তানভীর হোসেন? এটা আসলে দেখতে পাচ্ছি কি, মানে আমি বা দেশের জনগণ কতটা দেখতে পাচ্ছে একটা প্রশ্ন হতে পারে। আপনি যখন একটা মেশিন যখন রান করে তখন সেখানে ফুয়েল দরকার হয়, রিফুয়েলিং করার দরকার হয়। মানে একটা সিস্টেম যখন মুভ করতে থাকে তখন সেই সিস্টেমের মধ্যে দুর্নীতি একটা পার্ট হয়ে ওঠে। যখন একটা সিস্টেম যখন স্টে করে থাকে, স্থিতিশীল অবস্থায় থাকে, তখন সেখানে দুর্নীতি করার সুযোগও হারিয়ে যায়। তো সুতরাং এই সরকারের আমলে, মানে গত 10 মাসে জিডিপির দিকে তাকান, গত 10 মাসে আপনার হলো যে উন্নয়ন তহবিলের দিকে তাকান, গত 10 মাসের টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক প্রচেষ্টার দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে সরকারের পক্ষ থেকে উন্নয়ন ব্যয় বা সরকারি যে ধরনের তহবিলগুলো ব্যয় হয় সেগুলো অনেকাংশেই স্থিমিত হয়ে আছে।
তো যখন আপনার ব্যয় স্থিমিত তখন সেখানে দুর্নীতি হবার সুযোগও তো কমে যায়। যদি আপনি একটা বড় প্রশ্ন হলো যে পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে ফর এক্সাম্পল, সো পদ্মা সেতু যদি না হতো তাহলে দুর্নীতির প্রশ্ন আসতো না। পদ্মা সেতু হবার আগেই দুর্নীতির প্রশ্ন এসেছে। তো এখন যে বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের মতো দেশে, যেখানে এই দেশের প্রধান উপদেষ্টা বলেন যে এখানকার লোকজন টাকার বিনিময়ে ভোট দেয়, মানে তিনি তো বলেই দিলেন যে দেশের যতজন ভোটার আছেন সবাই দুর্নীতিগ্রস্ত। আমি যদি টাকা নিয়ে ভোট দেই তার মানে আমি দুর্নীতি মুক্ত বা দুর্নীতির দায় আমার উপরে আসবে না, তা তো না। তার মানে আমি নিজেও দুর্নীতিগ্রস্ত অ্যাকর্ডিং টু তার স্টেটমেন্ট। আপনি নিজেও, হ্যাঁ, আপনি নিজেকে আলাদা ভাবার দরকার নেই, সবাই দুর্নীতিগ্রস্ত এই দেশের। কারণ হলো প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা টাকার বিনিময়ে ভোট দেই। সামাজিক ভাবে আমরা যেটা দেখেছি যে বিশেষ করে গরুর হাটের ইজারা, তারপরে আপনার অন্যান্য যতগুলো আপনার মব ভায়োলেন্স হলো, এই জায়গাগুলোতে সব জায়গাতে তো দুর্নীতির বিষয় সরকার এসেছে, মানে পত্রপত্রিকাতে এসেছে। এনসিপির মতো একটা তরুণ রাজনৈতিক দলের সদস্যরা এখানে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাদের নেতারা পাজারো, প্রাডো, বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের গাড়িতে চলছে। সো এটা এটুকু বোঝার জন্য, এটুকুতে দুর্নীতি হয়েছে এটুকু বোঝার জন্য আপনার অনেক বেশি দুর্নীতির বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, সরকার যে কমিটমেন্ট, মানুষের কাছে যে প্রমিসটা ক্রিয়েট করেছিলেন এই সরকার ক্ষমতায় আসার আগে, কিংবা যেটা আমরা আশা করেছিলাম, সেই জায়গাগুলোতে সরকার তার ফেয়ারনেস হারিয়েছে। এবং সরকার যে ফেয়ারনেস হারিয়েছে সেই জায়গাটায় সরকার মনোযোগ দিচ্ছে না, যেটা সবচাইতে বেশি দুঃখের বিষয়। সবগুলো উপদেষ্টা পরিষদ থেকে সব জায়গাটাতে আমরা হয়তো বলতে পারি যে উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে খুব একটা বেশি প্রশ্ন আসেনি, কিন্তু সরকারের, বর্তমান সরকারের কোনো উপদেষ্টার সেক্রেটারি 300 কোটি টাকার বেশি উপার্জন করেছেন, এইসব কথা এসেছে এবং সেগুলো লঘুদণ্ড দেওয়া হয়েছে। সো আমার কাছে মনে হয় দুর্নীতি মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন, সেটা দুর্নীতি বিরোধী যে কমিশন করা হয়েছে তার প্রধান যখন সেটা নিয়ে হতাশা প্রকাশ করে, তাহলে আমাদের বোধহয় বাড়তি করে হতাশা প্রকাশ করার কিছু থাকে না। কারণ তাদের লোকজনই যখন হতাশা প্রকাশ করে, তাহলে আমরা যারা পর্যবেক্ষক আছি আমাদের সম্ভবত বলতেই হবে যে না, সরকার জনগণের দুর্নীতি মুক্ত হবার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের সড়কে হাঁটছে না। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় শেষ। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দুজনই ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।